জাতির কাছে তো খুব উপায় নাই ক্ষমা না করে, এর বাইরে তো কোনো চয়েস নাই। মানে আমি যে টোনে ওনারা সমালোচনা করলেন, মানে আমি ওইটা বলছি না, কিন্তু আমি এটা বলছি যে বেশ কিছু রাজনৈতিক অসহায়ত্ব তো আমাদের আছেই, আজকের না অনেক দিনের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং ওভারনাইট এটা পরিবর্তন হয়ে গেছে, সেটা ভাববারও কোনো কারণ নেই। যা আছে, মানে যে বলে না আছে বস্তু দিয়ে বিচার, সেটা দিয়ে বিচার করে যদি কথা বলি, তাহলে আমি এটা বলবো, জানি দাদার তো পছন্দ হবেই না, মহসিন ভাইয়ের পছন্দ হবে কিনা সেটা উনি বলবেন। আমার কাছে মনে হয় সো ফার সো গুড এই গভর্নমেন্টের এই কোশ্চেনে। বাকিগুলো বলছি না, আমি সংস্কার রাজনীতি এগুলো বলছি না, এগুলোর ব্যাপারে কথা বললাম কেন, ধরেন 53টা বছর গেছে যে ওদের চোখ রাঙানির সামনে মাথা তুলে দাঁড়াতে পারিনি, কিন্তু এখন এটা হয়েছে, ওরাও মনে করে ডক্টর ইউনূস ইজ দেয়ার, কিছু বললে তার ইট দিলে পাটকেল খেতে হবে, এবং সেটা হচ্ছে। ধরেন এই ইটের বদলে পাটকেল দেবার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ঘাটতি থাকে, সেটা সমালোচনা আমরা করতেই পারি, সেটার জন্য তারা ডেকেছেন, দরকার লাগলে আবার যাব। যদিও এরকম যাওয়া যে খুব সহজ তা না, বলা যায় আমাদের মাঝে মাঝেই বসতে হবে, আমরা বসা অব্যাহত রাখবো, কিন্তু দেখা যায় তারপরে সেটা এমন ব্যাহত হয়ে যায় খবরই থাকে না, মনেই থাকে না। হ্যাঁ, ওইটা আর এক কথা। আজকে আর একটা ছোট্ট বিষয়, সেটি হচ্ছে উপদেষ্টা মাহফুজ একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে জুলাই গণহত্যার স্বীকৃতি দেবে ভারত, এটা সরকার প্রত্যাশা করে। মানে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করার পর, আলেম ওলামাদের সঙ্গে এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে বৈঠক করার পর উপদেষ্টা মাহফুজ সুস্পষ্টভাবে বলেছেন। আর একটি বিষয় বলেছেন যে যে আস্ফালনটা শুরু হয়েছিল তা প্রতিকারের জন্য অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অচিরেই পরিস্থিতি নমনীয় হবে। তো এই যে জুলাই আগস্টের যে গণহত্যা করেছে ফ্যাসিস্ট সরকার, সেই গণহত্যার একটা স্বীকৃতি তিনি ভারত থেকে দাবি করেছেন। আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? কিছু মনে করবেন না, আমি না সাধারণত এইরকম উদ্ধৃতির উপরে বক্তৃতা করতে খুব শাই ফিল করি, শাই বা একটু বিব্রতই বোধ করি বলতে পারি। কারণ হয়েছে কি, মানে একটা পুরা এসের মধ্যে থেকে একটা সেন্টেন্স তুলে আনলে ওর আগে পাশে কিছুই বোঝা যায় না। ভারতের কাছে আমার হত্যা স্বীকৃতিতে কোনো প্রশ্ন আসছে না, আমার দরকার কি এটা তো স্বীকৃত বিশ্বব্যাপী অলরেডি। হ্যাঁ, কিন্তু এইটা আবার মাহফুজকে, ঠিক ওর বয়স কম, উপদেষ্টা হয়েছে, ঠিক আছে, অভিনন্দন জানিয়েছি তখন, এখনও বলছি কাজ করুক, ভালো করে করুক, তাই চাই। কিন্তু মানে ঠিক এত বাচ্চা ছেলে না সে, যে সে আশা করবে যে ভারত আমার এই গণহত্যার স্বীকৃতি দিক। এটার মানে এরকম হতে পারে যে সে মনে করছে যে এটা যে একটা গণহত্যা হয়েছে সেটা ভারত স্বীকার করে নেবে। সেটা যদি হয় ভালো, ভারত করা উচিত। তো যদি সে স্বীকার করে যে জুলাইটা গণহত্যা হয়েছে, তাহলে সেই গণহত্যাকারীকে স্বীকৃতি আশ্রয় দেয় কিভাবে, এটা হয়তো ওই রকম অর্থে বলেছে। যদি সেটা বলে থাকে তাইলে আমি বলবো যে ভালো বলেছে, এবং এটা যদি ঘরে পার্টিকুলারলি বলে থাকে। তবে তার সাথে আবার যেটা বললো, এটার হলে কিন্তু আলোচনার মোড় একটু আবার অন্যরকম হচ্ছে। সেটা হলো যে আমরা গতকালকের একটা মিটিং করলাম বলে ওই সরকারের দৃষ্টিভঙ্গি বদলে গেল, তা তো নিশ্চয়ই না। কারণ ডক্টর ইউনূস তার শুরুর ভাষণে এরকম বলেছেন, আমরা ভালো থাকি, ভালো চলি, এটা অনেকেরই সহ্য হয় না। এত রক্ত ঘাম জীবন দিলাম, দেবার পরে মনে হলো আমরা আবার একটা ভালো দেশ, নতুন দেশ গড়ে তুলব, সেটা বোধহয় অনেকের সহ্য হচ্ছে না। তারপর সেই জন্যই এগুলো হচ্ছে। তার মানে যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তন তারা অ্যাকসেপ্ট করছে না, এই জন্য সেই পরিবর্তনকে আবার রিট্রাক্ট করার জন্য করছে, অর্থাৎ আবারও সেই পতিত স্বৈরাচারকে ফিরিয়ে করবে, দাঁড় করিয়ে আবার গদিতে বসিয়ে দেবে। এইটা রাতারাতি বলতে যাবে নাকি, তা তো কথা না। তো সেই ক্ষেত্রে জানি না মানুষ কি এত হিসাব করে সবসময় কথা বলতে পারে নাকি। মানুষের মধ্যে আবেগ তো থাকে, আবেগের ভিত্তিতে আসে। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে হয়তো লজিক থেকে একটু দূরে সরে যাই, এগুলো থেকে হয়েছে কিনা। কিন্তু ডেফিনেটলি গতকাল যদি আপনি এইটা মনে করে বৈঠক ডেকে থাকেন যে এইটাই এখানে শেষ নয়,
আমার ঐক্য জাগরুক রাখতে হবে। আমি যদি সজাগ না থাকি তাহলে আমি বিপদে পড়তে পারি। তাহলে আজকে এই বক্তব্য তার সাথে যায় না যে আমরা আশা করছি এই পরিস্থিতি মিলে যাবে, এটা হয় না। মানে কেন জানি না আমার কোনো সময় বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিকে কোনো পাওয়ারফুল একটা মিনিস্ট্রি মনে হয়নি। সবসময় মনে হয়েছে যে কি জানি ওই ঘুমিয়ে থাকার মতো আর কি, হ্যাঁ, জেগে উঠলে একটু আওয়াজ করলো। না ওই যে কি পান থেকে চুন খসলেই আচ্ছা। একটা বিপদ হয়ে যায়, কোনটা করতে গিয়ে কোনটা যেন করি, এই এইটা দুশ্চিন্তায়। করলে আবার কোন মন্ত্রী অসন্তুষ্ট হয়, কি প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়, ইন্ডিয়া অসন্তুষ্ট, এরকম একটা ব্যাপার ছিল না আগে। জি, এখন আমার কাছে মনে হচ্ছে যে এমনি ওভারঅল ধরেন যে এই গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভ তো নয়। যদি এদেরই প্রোঅ্যাক্টিভ থাকার কথা, তারাই সংস্কার করবে বলেছে, সংস্কার করবে, নির্বাচন করবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন, সবাই খুশি হবে, সেই নির্বাচনের ফলাফলের উপরে আমরা একটা গণতন্ত্রের সিঁড়িতে পা রাখতে পারবো। এত বড় কথা যারা বলেন তাদের প্রোঅ্যাক্টিভ থাকবার কথা ছিল, কিন্তু এই বিষয়ে তাদেরকে আমি কখনোই প্রোঅ্যাক্টিভ দেখিনি। কত ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, গতকালকের এই বৈঠকে ফরেন মিনিস্টার তো ছিল না, অথচ ইস্যুটা ফরেন মিনিস্ট্রি, নর্মালি থাকতে পারতেন না উনি। আর কথা বললেন কে? সেটা হচ্ছে ল অ্যাডভাইজার আসিফ নজরুল কথা বললেন। না, ল অ্যাডভাইজার তো এসছেন মাঝখানে এসে হ্যাঁ। শেষের একটা কনক্লুসিভ বক্তৃতা দেওয়ার মতো বলছেন এই কয়েকটা জিনিস পেয়েছি, কিন্তু শুরু থেকে ছিল আদিলুর রহমান খান। হ্যাঁ। উনিও একজন লয়ার এবং উনি অনুষ্ঠানটার উপস্থাপনা বা পরিচালনা ভালোই করেছেন। সেই হিসেবে তো তারই এই ইস্যুতে কথা বলবার কথা। দ্যাট ইজ অলটুগেদার ডিফারেন্ট। উনি অ্যাজ দি ফরেন অ্যাডভাইজার, থাকবেন এটা না। তো তার বিষয়, হ্যাঁ, উনি ছিলেন না। মানে এরকম হয়েছে না ওই যে বাকুতে গেলেন উনি, ওইখানে আপনার পরিবেশ অ্যাডভাইজার নাই। মানে এই গভর্নমেন্টের অনেক কাজে, এটা গতকালকে কিন্তু যদিও একটু অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরে অনেক বক্তা এটা বলেছেন যে আপনাদের অ্যাডভাইজারদের পরস্পরের কথাবার্তার মধ্যে কোনো মিল পাচ্ছি না সমন্বয় আমরা। নাই। এবং এরকম হচ্ছে যে অনেকে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন, যেটা নতুন আরও প্রবলেমের জন্ম দিতে পারে, এইরকম কিছু কিছু কাজ করা হচ্ছে বা বলা হচ্ছে। তো সেই রকম করে ধরেন আমি তো ফরেন মিনিস্ট্রির কোনো অ্যাক্টিভিটি দেখছি না। জি, মানে এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রি মানে ধরেন এই যে ইসকনের ইয়েকে অ্যারেস্ট করা হলো, জি। চিন্ময় বাবুকে, এইটার ব্যাপারে আমি ধরলাম যে আচ্ছা ওনার কিছু না, চিন্ময় তো দেশেরই লোক, তার ব্যাপারে কেউ সে ইসকন করতে পারে। কিন্তু যখন এটা হামলাটা হয়ে গেল, যখন ইন্ডিয়াতেই যে যেটাকে আপনার কি বলে অ্যান্টাই ক্যাম্পেইন যেটা চলছে, রাইট। এবং ভারতের মাটি থেকে যেরকম করে শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে, মানে ওটা একটা বাংলাদেশের এগেনস্টে প্রতি বিপ্লবের একটা হেডকোয়ার্টার বানিয়ে কাজ করছেন। এখানে আপনি ফরেন মিনিস্ট্রিকে কোনো রকম অ্যাক্টিভ দেখেন না। আপনি ফরেন মিনিস্ট্রি বলতে আমি শুধু ফরেন মিনিস্টার বলছি না, No. ওয়ার্ল্ড ওয়াইড আপনি আমাদের Right. যত নেটওয়ার্ক আছে ফরেন মিনিস্ট্রি দেখেন, কোনো জায়গাতে তারা কোনো কাজ করছে না। বিকজ আমি সারপ্রাইজ, আমাকে বাইরে থেকে ফোন করেছেন কয়েকজন, ভাই কি হচ্ছে কি দেশে, কেন কি হচ্ছে, কয় না কি ব্যাপার, খুব গোলমাল টোলমাল হচ্ছে, রাইট টাইট হবে নাকি, আবার কেউ জিজ্ঞেস করে ন্যাশনাল গভর্নমেন্ট হচ্ছে নাকি, বিভিন্ন রকম কথাবার্তা। এমনিতেই ফরেন মিশনগুলো সম্পর্কে তো আমাদের আগে থেকে অভিযোগ ছিল যে ফরেন মিশন কোনো সার্ভিসই দেয় না। বহু আছে যেখানে ওইখানে অ্যাম্বাসেডার বা হাই কমিশনার, তারা ওখানে যারা যারা এনবিআর আছেন তাদের কারোর সাথে যোগাযোগও রাখেন না, তাদের চেনেনও না। এবং বহু সময় যারা বাঙালি আছেন এখানে বাংলাদেশেই যায় হাই কমিশনে, তারা কোনো সার্ভিস পায় না। এগুলো সত্ত্বেও কিন্তু ধরেন সবার কাছে এক্সপেকটেশন ছিল এখন বিষয়টা বদলাবে। সেই তুলনায় ফরেন অফিস বলি, আমি কোন অফিসের কথা বলবো খুব যে প্রপারলি ওয়ার্ক করছে, আমি কিন্তু কোনো মিনিস্ট্রিকে ওই এফিশিয়েন্টলি একটা কাজ করে দেখালো যে আমরা একটা কিছু করছি। অনেক সময় আছে না আপনার যে ইস্যু লাগবেই তা তো না, ইস্যু তো এমনি আছে। আমাদের কোন মিনিস্ট্রির ইস্যু নাই বলেন, আমাদের কোন মিনিস্ট্রিতে প্রবলেম নাই, কোন জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ নাই, আপনি তো কাজ করতেই পারেন। ওরকম কোনো প্রোঅ্যাক্টিভ কোনো কিছুই এখানে দেখা যাচ্ছে না। আর ফরেন মিনিস্ট্রি তো ওই অর্থে কিছুই না। এবং মহসিন ভাই তখন কথাটা বলেছিলেন, বলে পরে আর জাননি, যদি আমি ভাবছিলাম
যে এই কথাটার ইমপ্লিকেশনে কতদূর যেতে পারে। উনি বললেন যে বাংলাদেশের কি কোনো ফরেন পলিসি আছে নাকি, মানে আপনি জিজ্ঞেস করলেন না যে আমাদের পররাষ্ট্রনীতি মানে এই যে কারো পরিবর্তন হওয়া দরকার কিনা। না ওইটা নিয়ে আমার ওপিনিয়নটা অবশ্য ওনার সাথে হয়তো যাবে না, আর এক রকম করে ভাববো। কিন্তু যখন বলছেন আমাদের ফরেন পলিসি বলে কিছু আছে, তখন আমি নিজেই চিন্তায় পড়ি আচ্ছা আমাদের ফরেন পলিসি কি। যেমন ইন্ডিয়ার সঙ্গে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলছি যে আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমরা দাদাগিরি দেখতে চাই না। না কিন্তু ঠিকই আছে, কিন্তু কালকে অনেকেই বলেছেন, আজকেও বললেন কিসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওরা তো আমাদের শত্রু। আপনি আপনার অ্যাক্ট দিয়ে তাকে শত্রুই বোঝাচ্ছেন কিন্তু গভর্নমেন্ট, তো তার সাথে আবার বন্ধুত্বের প্রশ্ন কেন আসবে? ইজ ইট অনলি বিকজ সে আমাদের প্রতিবেশী এবং আমি প্রতিবেশী বদলাতে পারছি না সেই জন্যেই? তার মানে আমাদেরকে আলাদা অস্তিত্ব, স্বতন্ত্র, স্বকীয়, স্বাধীন অস্তিত্ব থাকতে পারবে না? অবশ্যই এই পলিসিগুলো নিশ্চয়ই কোনোভাবেই স্পেলড আউটও নয়, ক্লিয়ারও নয়। এটা আমি একদম সম্পূর্ণ একমত। এবং সেইখানে আমি জানি না ইন্ডিপেন্ডেন্টলি ফরেন মিনিস্ট্রির কোনো পলিসি মেকিং সিদ্ধান্ত আছে কিনা, থাকবার কথা না, কারণ পলিসিটা গভর্নমেন্ট পলিসি হবে, এটা একটা মিনিস্ট্রি পলিসি নিতে পারবে না। কিন্তু নিশ্চয়ই কনসার্ন মিনিস্ট্রি তার কনসার্ন ইস্যুর উপরে তো কথা বলতে পারবে, সাজেশন দিতে পারবে। আমরা ওগুলো কিছু দেখছি না। ধরেন এই সময় আমি এরকমই করতে বলছি না, কিন্তু ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে বা ফরেন অ্যাডভাইজারের পক্ষ থেকে যদি আসতো এই ঘটনা ঘটেছে, আমরা আশা করছি এটা দ্রুতই সমাধান হবে, বাংলাদেশ তার সম্মান নিয়ে, তার স্বকীয়তা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে দাঁড়িয়ে থেকেই এটা নিষ্পত্তি করবে, বা কিছু একটা। যে আমাদের এই ফরেন অ্যাডভাইজার জীবনেও উনি যতদিন আছেন আর কি এরকম বলতে পারবেন আমার বিশ্বাসই হয় না। আমরা দু তিনজন বন্ধু একদিন এমনি আলোচনা করছিলাম এই সংস্কার নিয়ে, এবং সেখানে যে কনস্টিটিউশনাল রিফর্মস এই বিষয়টা আসছে, তো তখন তো ওনাদের মধ্যে কেউ একজন বলছিলেন, আমি নাম বলছি না, সেটা হচ্ছে যে কনস্টিটিউশন ধরেন নতুন করে লেখা হয়েছে বা রিরাইট করা হয়েছে, বা কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করে একটা নতুন চেহারা দেওয়া হয়েছে, এরকম কয়েকটা দেশেরই উদাহরণ আছে। এর মধ্যে ধরে আমেরিকাতে যে কনস্টিটিউশন লেখা হয়েছে, বলা হয়েছে যে ওনারা বলছেন যে কনস্টিটিউশনটার প্রিপারেশন করতে গিয়ে যে লেখাপড়া হয়েছে, তারপর যে থিসিস লেখা হয়েছে, এরকম 3-4টা থিসিস আমেরিকাতে খুব বিখ্যাত। এই যে দেবপ্রিয়র কথা উনি বললেন না, সেটা থেকে আমি বলছি যে দেবপ্রিয় কিন্তু যেটা লিখেছেন খেয়াল করেন, অবশ্য প্রতিপক্ষ নয়, আওয়ামী লীগ ওরা থাকলে এটা এই মিথ্যা ওই মিথ্যা এগুলো হয়তো বলতো, কিন্তু হিস্ট্রি উইল প্রুভ যে তারা এটা এত ভালো একটা জিনিস দিয়েছেন যে এর বাইরে বলবার মতো কথাই কেউ পাচ্ছে না। অথবা ধরেন এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যাই আছে, ইনস্পাইট অফ অল দোজ একটা ভালো ডকুমেন্ট, ওই কথা আসছে। এটা যদি 1 মাস 1.5 মাসের মধ্যে করা যায়, তাহলে কনস্টিটিউশনের উপরে বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের উপরে বাই দিস টাইম 4-5টা থিসিসরাও বইতে বেরোতে পারতো, বড় বড় লেখাতে বেরোতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না। তো আমাদের এই দৈন্যটা খেয়াল করা দরকার। আমরা অ্যাজ এ নেশন যত তর্কবাগিস, মানে যত খালি কূটকথাল করতে পারি, ঝগড়াঝাটি করতে পারি, তত বেশি কিন্তু নলেজ বেসড হতে পারছি না, তত বেশি লজিক্যাল হতে পারছি না, তত বেশি আপনার গবেষণামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারছি না। অথচ এইটা ছাড়া এই জাতি এই ক্রাইসিস থেকে উঠতে পারবে না। আপনি যার মধ্যে দেশকে নিয়ে গেছেন সেখান থেকে তুলবেন কেমন, এটা ভাবতে হবে। তো ডক্টর ইউনূস বা ধরেন এই সরকার বা আমরা সবাই মিলে যেরকম করে বলি, আমরা একটা বিশাল বিতর্কের মধ্যে পুরা জাতি জড়িয়ে গেছি, এবং তার মধ্যে একটা নর্থ পোল, তার একটা সাউথ পোল, একটা আপার বুক আর একটা লোয়ার, মানে পরস্পরকে কাটতে পারে এই ধরনের আইডিয়াস, থটস, থিসিস প্রচুর। ওই যে 16 দল না কোন দল যে গেল ইয়ার সাথে মাস 2 হয়েছে এই ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে, বেরোলো যে ওরা 1.5 ঘন্টার বৈঠকে 2000 প্রস্তাব দিয়েছে তার কাছে সংস্কারের। না তো হইতেই পারে, এখন বাকি দলগুলো নিয়ে গেলে তারা 5000 প্রস্তাব, তার মধ্যে 3000 প্রস্তাব কোনোটার সাথে মেলে না। আপনাকে তো কোনো জায়গায় যেতে হবে। আপনি এখন কি করছেন জানেন, কিছুই বলছেন না। এগুলোর অ্যাসিমিলেশন, এগুলোকে সামআপ করবেন কেমনে, এগুলো কোনো কথা বলছেন না। আপনি বলছেন যেগুলো জাতীয় ঐক্য হবে সেগুলো আমি করে ফেলবো। তো জাতীয় ঐক্যমত হলো একদম ফিল দি ফাউল 3-4টা পয়েন্টে,
বাকিগুলো কি করবেন বলবেন ভবিষ্যতের জন্য ছেড়ে দিলাম, আগামী পার্লামেন্ট ঠিক করবে, কিচ্ছু হবে না সেইখানে। আলটিমেটলি এই যে মহসিন ভাই বললেন যে কথা না, সেই জায়গায় চলে গেল যে ওই যে মানে ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, এরকম একটা ব্যাপার হয়ে গেল, কিছুই করতে পারলেন না আপনি। সংস্কারের এই ব্যাপারটাতেও সিরিয়াস হতে পারলেন না, এবং এই যে ইন্ডিয়ান কোশ্চেনটাকে এখন এরকম করে সামনে আনলেন, এটারও কিন্তু আপনার একটা রেসপেক্টেবল সলিউশন লাগবে। যত দূর এসছেন তত দূরই আপনার ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে গেলেও সেটা যৌক্তিক বলতে হবে Right. যে এই কারণে আমরা মনে করছি যে উই ক্যান বি রিয়েল গুড ফ্রেন্ডস, অথবা অন্য কিছু হলে সেটাও আপনাকে ব্যাখ্যা দিতে হবে। জি। ওই একজন ফরেন সেক্রেটারি বা একজন ফরেন অ্যাডভাইজার একটা বক্তৃতা দিয়ে দেবেন আর তাই মানুষ মানবে, সেরকম করে তো হবে না। অতএব আমি সরকারকে বলবো এখনও সময় কিছু তো আছেই, যথেষ্ট আছে, অনেক না মানে প্রথম শুরুতে যত ছিল অতখানি না থাকলেও যেটুকু সময় আছে এইটুকুকে কার্যকরভাবে ব্যবহার করুন।